নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী এবং আমরা সকাল থেকে যে খবরের দিকে নজর রেখেছি অর্থাৎ উপনির্বাচনের রায় একের পর এক আপডেট কিন্তু ইতিমধ্যে আসছে এবং প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি। উপনির্বাচনের রায়ের দিকে নজর রাখবো, কে কোথায় এগিয়ে রয়েছে সমস্ত আপডেট আপনাদের দেবো। তবে এই মুহূর্তে আমি পরিচয় করে দিই, স্টুডিওতে আমার সঙ্গে অতিথিরা রয়েছেন। সিপিএম এর তরফ থেকে রয়েছেন তীর্থঙ্কর মুখোপাধ্যায়, আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। অন্যদিকে কংগ্রেসের তরফ থেকে রয়েছেন সুমন গাঙ্গুলি, আপনাকেও স্বাগত জানাবো। বিজেপির পক্ষ থেকে রয়েছেন স্নেহায়ন সরকার, আপনাকেও স্বাগত জানাবো কলকাতা টিভিতে। তবে আমি আলোচনায় আসবো, কথা বলবো, প্রত্যেকের মতামত জানবো। তবে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখি। মানিকতলায় তৃতীয় রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী সুপ্তি পান্ডে 13,148 ভোটে এগিয়ে রয়েছেন, এমনটা কিন্তু জানতে পারা যাচ্ছে যে মানিকতলায় সুপ্তি পান্ডে এগিয়ে গিয়েছেন। তৃণমূল প্রার্থী সুপ্তি পান্ডে তিনি এগিয়ে রয়েছেন মানিকতলা থেকে 13,148 ভোটে এগিয়ে সুপ্তি পান্ডে। সকাল থেকে শুরু হয়েছে ভোট গণনা, যেরকমটা দেখা যাচ্ছে যে তৃণমূল এগিয়ে গিয়েছে। প্রাথমিক ট্রেন্ড সেটাই বলছে যে তৃণমূল এগিয়ে রয়েছে। মানিকতলাতে একইভাবে তৃণমূল প্রার্থী সুপ্তি পান্ডে তিনি এগিয়ে রয়েছেন 13,148 ভোটে এগিয়ে। অন্যদিকে রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ এবং বাগদার দিকে যদি নজর রাখি সেদিকেও কিন্তু তৃণমূল এগিয়ে রয়েছে। মানিকতলাতেও একই ছবি, তৃণমূল প্রার্থী সুপ্তি পান্ডে তিনি এগিয়ে তৃতীয় রাউন্ড গণনা শেষে 13,148 ভোটে এগিয়ে রয়েছেন সুপ্তি পান্ডে। ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে দিয়ে সকাল থেকে শুরু হয়েছে ভোট গণনা। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, সুপ্তি পান্ডে এগিয়ে রয়েছেন তৃতীয় রাউন্ড গণনা শেষে, কি জানতে পারছো? একেবারে তৃতীয় রাউন্ডের গণনা শেষে সুপ্তি পান্ডের প্রায় 13,148 ভোটে এগিয়ে। তবে এখনো পর্যন্ত দ্বিতীয় রাউন্ডের যে ফলাফল তার অফিসিয়াল যে শীটে দেখা যাচ্ছে যে সুপ্তি পান্ডের দ্বিতীয় রাউন্ডে প্রায় 6,824 ভোট পেয়েছেন এবং সেক্ষেত্রে কল্যাণ চৌবের ভোটের পরিমাণ 1,978 এবং রাজীব মজুমদার তিনিও প্রায় 775 ভোট পেয়েছেন দ্বিতীয় রাউন্ডের শেষে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ট্রেন্ড কিন্তু সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের দিকে এবং সেই ট্রেন্ড অনুযায়ী তৃতীয় রাউন্ডের যে ফলাফল এসেছেন শ্রেয়া পান্ডে আমাদের একেবারে সরাসরি যেমনটা জানালেন যে তৃতীয় রাউন্ডের শেষে প্রায় 13,148 ভোটে এগিয়ে রয়েছেন সুপ্তি পান্ডে এবং চতুর্থ রাউন্ডের গণনা চলছে এই মুহূর্তে। অর্থাৎ মানিকতলা বিধানসভার ক্ষেত্রে জয়ের ব্যবধান কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছেন সুপ্তি পান্ডে এবং প্রায় 16 থেকে 17 রাউন্ড ভোট গণনা চলবে এবং তারপরে বোঝা যাবে যে চূড়ান্ত ফলাফল কি আসে। তবে ট্রেন্ড অনুযায়ী সম্পূর্ণভাবে এগিয়ে রয়েছে সুপ্তি পান্ডে। ধন্যবাদ শাশ্বতী। কথা বললাম প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। সুপ্তি পান্ডে তিনি মানিকতলা থেকে এগিয়ে, মানিকতলা তৃতীয় রাউন্ড গণনা শেষে এগিয়ে রয়েছেন 13,148 ভোটে সুপ্তি পান্ডে। এবার নজর রাখবো রানাঘাট দক্ষিণের দিকে। রানাঘাট দক্ষিণে এগিয়ে তৃণমূল, তৃতীয় রাউন্ড শেষে 8,537 ভোটে তৃণমূল এগিয়ে রয়েছে। তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী তিনি এগিয়ে রয়েছেন রানাঘাট দক্ষিণ থেকে। আমরা জানি যে মুকুটমণি অধিকারী তিনি বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেন এবং তারপরে লোকসভায় সেখানে তিনি জিততে পারেননি। তবে এবার রানাঘাট দক্ষিণে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। ফোনে রয়েছেন প্রতিনিধি সুবল মজুমদার। সুবল, মুকুটমণি অধিকারী তিনি এগিয়ে রয়েছেন, কি জানতে পারছো? হ্যাঁ দেখো, ইতিমধ্যে 3 রাউন্ড শেষ হয়ে গেছে, 4 রাউন্ড চলছে। 4 রাউন্ডের শেষের পথে আমরা 3 রাউন্ড পর্যন্ত যে ফলাফল পেয়েছি তাতে 3 রাউন্ড গণনা শেষে ডক্টর মুকুটমণি অধিকারী 8,537 ভোটে এগিয়ে আছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির মনোজ বিশ্বাসের থেকে এবং 4 রাউন্ডও শেষ হয়েছে। তবে তার ফলাফল একটু পরে আমরা জানতে পারবো। তবে যত রাউন্ড শেষ হচ্ছে ততই কিন্তু ব্যবধান সে বাড়িয়েই চলেছে। এখন দেখার শেষ পর্যন্ত কি হয়। মোট 11 রাউন্ড গণনা হবে এবং এই 11 রাউন্ডের মধ্যে 5-6 রাউন্ডের পরেই কিন্তু একটা চিত্র পরিষ্কার হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
ধন্যবাদ সুবল। কথা বললাম প্রতিনিধি সুবল মজুমদারের সঙ্গে। রানাঘাট দক্ষিণে এগিয়ে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। তৃতীয় রাউন্ড শেষে ৮৫৩৭ ভোটে এগিয়ে রয়েছেন মুকুটমণি অধিকারী। আপনাদের বলবো বাগদার প্রাথমিক ট্রেন্ড। বাগদা উপনির্বাচনে এগিয়ে তৃণমূল। তৃতীয় রাউন্ড গণনা শেষে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। ৫,২৩৩ ভোটে এগিয়ে রয়েছে মধুপর্ণা ঠাকুর, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যে অর্থাৎ দিকে দিকে দেখা যাচ্ছে উপনির্বাচনের ক্ষেত্রেও তৃণমূল এগিয়ে রয়েছে এই 4 কেন্দ্র থেকে। বাগদা সেখানেও মধুপর্ণা ঠাকুর তিনি এগিয়ে রয়েছেন ৫,২৩৩ ভোটে এগিয়ে জোড়াফুল প্রার্থী। ফোনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস মন্ডল। দেবাশিস, মধুপর্ণা ঠাকুর তিনি এগিয়ে রয়েছেন। আমি তোমাকে বলি যে বাগদা বিধানসভা কেন্দ্রের মোট 13 রাউন্ড গোনা হবে। ইতিমধ্যে কিন্তু দ্বিতীয় রাউন্ড গোনা শেষ হয়ে গিয়েছে এবং তৃতীয় রাউন্ড শেষে যেটা জানা গেছে যে প্রায় ৫,২৩৩ ভোটে কিন্তু তৃণমূল এগিয়ে রয়েছে। এখানেই বাগদা বিধানসভা কেন্দ্রের মোট যে পঞ্চায়েত রয়েছে 12টি পঞ্চায়েত রয়েছে। এই 12টি পঞ্চায়েতের মধ্যে বিজেপির কিন্তু ক্ষমতা রয়েছে 2টি পঞ্চায়েত এবং বাকি তৃণমূল পঞ্চায়েত তৃণমূল ক্ষমতায় ছিল। কিন্তু আমরা লোকসভার ক্ষেত্রে রেখেছি যে প্রায় 20,000 ভোটে 20,600 ভোটে এগিয়ে ছিল বিজেপি। সেখানে কিন্তু তৃণমূল কিন্তু এই বিধানসভা ভোটে কিন্তু ইতিমধ্যে কিন্তু 5,233 ভোটে এগিয়ে গিয়েছে। ধন্যবাদ দেবাশিস। কথা বললাম প্রতিনিধি দেবাশিস মন্ডলের সঙ্গে। তৃতীয় রাউন্ড গণনা শেষে ৫,২৩৩ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। বাগদা উপনির্বাচনেও এগিয়ে তৃণমূল। রায়গঞ্জেও একইভাবে তৃণমূল এগিয়ে রয়েছে। তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী তিনি এগিয়ে রয়েছেন ১০,১৫৬ ভোটে এগিয়ে। দ্বিতীয় রাউন্ডে বিজেপির প্রাপ্ত ভোট ৮,৫৬৫। দ্বিতীয় রাউন্ডে কংগ্রেসের প্রাপ্ত ভোট ৩,৮৭৯। অর্থাৎ কৃষ্ণ কল্যাণী তিনি এগিয়ে রয়েছেন রায়গঞ্জ থেকে। যে 4 কেন্দ্র উপনির্বাচনে প্রাথমিক ট্রেন্ড বলছে যে এখনো পর্যন্ত তৃণমূল প্রার্থীরা সব জায়গা থেকে এগিয়ে রয়েছেন, তবে দেখা যাচ্ছে যে প্রাথমিক ট্রেন্ড আসতে শুরু হয়েছে। সকাল থেকে গণনা শুরু হয়। বিভিন্ন জায়গায় তৃণমূল প্রার্থী এগিয়ে রয়েছেন। রায়গঞ্জ তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী তিনি এগিয়ে। প্রাথমিক ট্রেন্ডটা আপনাদের দেখিয়ে দিলাম, তবে এবার আলোচনায় আসবো। আমি প্রথমেই যাব স্নেহানদার কাছে। যে এই যে উপনির্বাচন একটা, সেখানেও দেখা যাচ্ছে যে তৃণমূল এগিয়ে রয়েছে। বিজেপির অবস্থা আমরা দেখতে পাচ্ছি। যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে সামনে বিধানসভা নির্বাচন। এই যে উপনির্বাচন, সেটা কিভাবে দেখছেন, কিভাবে ব্যাখ্যা করবেন? না দেখুন, বিষয়টা হচ্ছে পশ্চিমবাংলার উপনির্বাচনের যে ইতিহাস এবং যেভাবে এই 3টে কেন্দ্রে ভোট হয়েছে, তো এই রেজাল্ট তো স্বাভাবিক ছিলই, ঠিক আছে। কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে যে এর প্রতিফলন আপনি 26-এ যেটা বলছেন সেটা কোনোভাবেই হবে না। এখানে 3টে যে কেন্দ্র মানে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা, 2019 থেকে 24 অব্দি ক্রমাগত যে কোনো ভোটে দেখুন তারা ভারতীয় জনতা পার্টিকেই কিন্তু সমর্থন করে এসছে। 26-এও সেটা হবে। ইভেন মানিকতলাতেও 26-এ যে ভারতীয় জনতা পার্টির একটা ভালো সম্ভাবনা আছে এবং ভারতীয় জনতা পার্টি 26-এ মানিকতলাতেও ঘুরে দাঁড়াবে। এই ভোটটা জাস্ট একটা উপনির্বাচনে দেখুন মানুষ মানে এটাকে সিরিয়াসলি নিচ্ছেন না উপনির্বাচন? আমরা ডেফিনেটলি সিরিয়াসলি নিচ্ছি, কিন্তু আপনাকে কতগুলো ফ্যাক্টরস মাথায় রাখতে হবে। মানুষ মানে একটা ভোটে জিততে গেলে আপনি কি করে জিতবেন? মানে আমরা ততদিন ছাপ্পা বা রিং এর উপর ডিপেন্ড করে জিতি না, মানুষের উপর ডিপেন্ড করে জিতি। মানুষ কি করে ভোটটা দেবে? মানে যেরকম ধরুন আগামী 2 বছর যেখানে তৃণমূল সরকার ক্ষমতায় থাকবে, কোনো একটা বিধানসভা ক্ষেত্রে সেখানে যদি তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দেওয়া হয়, তার ফল কি হতে পারে সেটা ভালোভাবে মানুষ দেখেছে, বিভিন্ন সময় দেখেছে। আমার মনে হয় না মানুষ এই কারণেই উপনির্বাচনে মানে নিজের রায়দান করতে খুব একটা কমফোর্টেবল ফিল করে। কিন্তু যখন জেনারেল ইলেকশন হবে আপনি দেখবেন এই রেজাল্ট পুরোপুরি ঘুরে যাবে। এরকম অনেক ইনস্টেন্সেস আছে। এই আমরা তো সামনে লোকসভাও দেখলাম, লোকসভা সেখানে বিজেপি যত আসনের দাবি করেছিল সেটা তো তারা পার করতে পারেনি। বিধানসভাতেও উপনির্বাচনও সেটা রায় আমরা দেখতে পাচ্ছি। দেখুন আমি একটা কথা বলি, সব দলই নিজেদের একটা টার্গেট রাখে, ঠিক আছে, কিন্তু টার্গেট যে সবসময় ফুলফিল হয় সেটা তো না। 2019-এও তৃণমূল কংগ্রেস 42 টার্গেট রেখেছিল, পেয়েছিল 22টা। বিষয়টা হচ্ছে আমরা আমাদের টার্গেট রেখেছি, ফুলফিল হয়নি। কিন্তু বিষয়টা হচ্ছে কি আগামী দিনে 26-এ আপনি দেখবেন যেভাবে এখানে মানে নারী নির্যাতন থেকে শুরু করে
এইভাবে মূল্যবৃদ্ধি হয়েছে, আমার মনে হয় এইবার নারী নির্যাতন মণিপুরেও হয়েছে, নারী নির্যাতন মণিপুরেও হয়েছে, কিন্তু মণিপুরে কিন্তু সরকার বা প্রশাসন কিন্তু তার পেছনে কিন্তু মদতটা দেয়নি যেভাবে এখানে মদতটা দেওয়া হচ্ছে। মণিপুরের যিনি মুখ্যমন্ত্রী তাকে সরানো হয়নি, প্রধানমন্ত্রী এই বিষয়ে কোনো মুখ খোলেন না। প্রধানমন্ত্রী এই নিয়ে মুখ খুলেছেন, দিদি একটু আপনি তো দেখে নেবেন, প্রধানমন্ত্রী এই বিষয়ে বলেছেন রিসেন্টলি পার্লামেন্ট সেশনেও কিন্তু মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন। কিন্তু বিষয় হচ্ছে যে এখানে যেটা হয়েছে, এখানে কিন্তু বিষয়টা ঘটছে পুরোপুরি তৃণমূলের দ্বারা মদতপুষ্ট গুন্ডাদের দ্বারাই কিন্তু নারী নির্যাতন দিনের পর দিন হচ্ছে। এবং আমরা এখনো বলছি যে এখনো যে এটা বন্ধ হয়ে গেছে তা না, বাংলার বিভিন্ন প্রান্তে এখনো চলছে, যেটা মানুষের সামনে আসছে না। শুধুমাত্র হয়তো ওই শাহজাহান সামনে এসছে, জেসিবি সামনে এসছে বা জয়ন্ত সিং সামনে এসছে, এরকম হাজারো হাজারো শাহজাহান বাংলায় ছড়িয়ে আছে, যেটা হয়তো আগামী দিনে উন্মুক্ত হবে মানুষের সামনে। আমি সুমনদার কাছে আসবো। সুমন, আমরা যদি দেশের দিকে দেখি, সেখানে কংগ্রেস ঘুরে দাঁড়াচ্ছে, রাহুল গান্ধী তিনি বক্তৃতা দিচ্ছেন, সেটা ভাইরাল হচ্ছে, লোকে অ্যাপ্রিসিয়েট করছে। বাংলায় এরকম অবস্থা কেন? সামনে বিধানসভা নির্বাচন, উপনির্বাচনে কংগ্রেসের অবস্থা। না, প্রথমত বলে দেখো, এটা বাস্তব কথা। উপনির্বাচনে সাধারণত যেটা ও বলে ঠিকই বলেছে, সাধারণত এই ট্রেন্ড নেই যে শাসক দলের বিরুদ্ধে গেছে। একটা হয়েছিল বিষ্ণুপুর থেকে মদন মিত্র জিতেছিলেন বাম আমলে, এবং সাগরদিঘিতে তৃণমূলের আমলে বসিরহাট দক্ষিণ। সাধারণ এই, সুতরাং এই তিনটে ছাড়া খুব একটা ইনসিডেন্ট আমার মনে পড়ছে না যে শাসক দলের বাইরে গিয়ে মানুষ ভোট দিয়েছে। দেখো, আমি প্রথমেই বলি সব নির্বাচনই গুরুত্বপূর্ণ, কিন্তু উপনির্বাচনের ফলাফল খারাপ মানে গেল রব এরকম ব্যাপার নয়। বরং আমি বলবো এটা যেমন বিজেপির একটা মারাত্মক ক্ষয়, কারণ এই চারটের মধ্যে 3টি আসনে বিজেপির ছিল, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ। কার্যত দেখা যাচ্ছে যে যেমন লোকসভার ফলাফল ধরে যদি বলি যে বিজেপি কিন্তু এই চারটির মধ্যে 3টি আসনে বিজেপি কার্যত তাদের হাত থেকে সংখ্যা চলে গেল, বিজেপি 3জন বিধায়ক কমে গেল। দ্বিতীয় হচ্ছে, দেখো তুমি জানো, তুমি ভোটের দিনও দেখেছো, এই 4টে নির্বাচনে তৃণমূল হারলো জিতলো কিচ্ছু যায় আসতো না। তৃণমূল হারলেও সরকার পড়ে যেত না, তৃণমূল জিতলেও এখান থেকে যে মানে সরকার সংখ্যা মাত্র বাড়তো। কিন্তু মানে আশঙ্কা যেটা আতঙ্কের যেটা বিষয়, এই উপনির্বাচনে তৃণমূল যেভাবে ভোট লুট করলো, যেভাবে কারচুপি করলো, আমি রায়গঞ্জ জানি, রায়গঞ্জে কার্যত 1:30টার পর থেকে রায়গঞ্জে কোথাও সুস্থভাবে ভোট হয়েছে বলে রায়গঞ্জের মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবেন না, তৃণমূল কংগ্রেসের প্রার্থী কিষাণ কল্যাণী বুকে হাত দিয়ে বলতে পারবেন না। আমরা যেটা বলছি, দেখো ভোট আসবে যাবেন, যেহেতু এই উপনির্বাচন 4টে, যেটা প্রথমেই বললাম, কেউ হারলো কেউ জিতলো, কোনো ফারাক হবে না। মানে মমতা এই 4টেই যদি তৃণমূল হেরে যায় তাতে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থেকে সরে যাবেন না, বা 4টেও যদি বিজেপি পায় তাহলে মানে মোদির ওখানে প্রধানমন্ত্রীর ওখানে সংখ্যা বাড়বে না, বা 4টেও যদি আমরা পাই তাহলে আমাদেরও পার্লামেন্টের সংখ্যা বাড়বে না। কিন্তু ব্যাপার হচ্ছে এই যে ট্রেন্ডটা হচ্ছে এই যে ভোটে ছাপ্পা দিয়ে জেতার ট্রেন্ড, এই ট্রেন্ডটা কিন্তু আগামী দিনে গণতন্ত্রের ক্ষেত্রে খুব খারাপ। আমি একদম সাধারণভাবে বলছি, আমি ভুলে যাবো আমি কংগ্রেস মুখপাত্র, আমি সাধারণভাবে বলছি যে মানুষ যে এই উপনির্বাচনে ভোট দিতে আসছে না, এই ট্রেন্ড যদি থাকে যে মানুষ আসছে না বলেই আমি খোলা ময়দানে ছাপ্পা দেবো, খোলা ময়দানে ছাপ্পা দিয়ে জিতবো, এটা কিন্তু তৃণমূলের অন্তত বোঝা উচিত যে তাদের কিন্তু অশনি সংকেত সামনে আসছে। কারণ মানুষ কিন্তু আস্তে আস্তে মানে তাদের বিরুদ্ধে কিন্তু ভোট দেওয়া শুরু করছে। এটাকে মাথায় রেখেই অন্তত এই উপনির্বাচনে তৃণমূল যেভাবে ভোট লুট করলো, সেটা আমি বলবো সত্যি খুব লজ্জাজনক। আর দেখো, কংগ্রেসের রেজাল্ট খারাপ বলছো, কংগ্রেস এই দুটো নির্বাচনের মধ্যে মাত্র মানে একটি কেন্দ্রে জোটে লড়েছে, এবং একটি কেন্দ্রে ফরওয়ার্ড ব্লকের বিরুদ্ধে আমরা প্রার্থী দিয়েছি বাগদাতে। রায়গঞ্জে আমাদের সম্ভাবনা ছিল, আমি যে কারণে রায়গঞ্জের কথাটা প্রথম তুললাম, রায়গঞ্জে মোহিত সেনগুপ্ত ওখানে যথেষ্ট জনপ্রিয় নেতা, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন চেয়ারম্যান। কিন্তু সমস্যা হচ্ছে রায়গঞ্জে, আমি আবার যেটা বললাম, একটু খোঁজ নিয়ে তোমাদের রিপোর্টারদের মাধ্যমে খোঁজ নিয়ে জানতে পারো, 1:30টার পর থেকে কার্যত একাধিক যে বুথ কেন্দ্র, মোহিত সেনগুপ্ত সেখানে তো একটা পাওয়ার আছে, তিনি সংগঠনের দায়িত্ব সামলাচ্ছেন বহুদিন ধরে, দীর্ঘদিন ধরে, তার একটা পাওয়ার। তাহলে মোহিত সেনগুপ্তের ভূমিকাটা কোথায় এখানে? না, মোহিত সেনগুপ্ত পাওয়ার আছে, কিন্তু মোহিত সেনগুপ্তর মস্তানি পাওয়ারটা নেই, মোহিত সেনগুপ্তের হাতে মানে ভোট লুট করার পাওয়ারটা নেই, সেই পাওয়ারটা তৃণমূলের হাতে আছে। কিন্তু সংগঠন তো তিনি সামলাচ্ছেন, সংগঠনের তরফ থেকে তো ভোট আসবে, মানুষের কাছে তো সেই প্রচারটা নিয়ে যেতে হবে। ভোট আসে, কিন্তু তবে প্রথমে যেটা বললাম, সাধারণত কোনো উপনির্বাচনে অন্তত বাংলার মানুষ শাসক দলের বিরুদ্ধে ভোট দিয়েছে এরকম ট্রেন্ড 3টি ছাড়া নেই গোটা পশ্চিমবঙ্গে ভোটের ইতিহাসে। মানে দেখো, এই 4টে নির্বাচনে একই ভোট পার্সেন্টেজ খুব কম পড়েছে, মানুষ উৎসাহিত নয়, কারণ ঠিক 1 মাস বা 2 মাস আগে লোকসভা নির্বাচন হয়েছে, সুতরাং মানুষ ভোট দেয়নি, ভোট দিতে যায়নি। এবং যেখানে মানুষ জানে সেখানে তৃণমূল ভোট দিয়েছে, তৃণমূলের মানে নামে অনেকে ভোট দিয়েছে। কিন্তু দেখো, আমি আবার বললাম, উপনির্বাচন গুরুত্বপূর্ণ হলেও উপনির্বাচনে গেলে রব চলে যাবে এরকম ব্যাপার নয়। মানুষ সাধারণত, আমি যেটা আবার প্রথমে বলছি আবার বলছি, সাধারণত শাসক দলের বিরুদ্ধে উপনির্বাচনে পশ্চিমবাংলায় ভোট দিয়েছে এরকম, সে বাম আমলেও দেয়নি, এই আমলেও দিয়েছে, এরকম ইনসিডেন্ট নেই।
তাই দেখো উপনির্বাচন গুরুত্বপূর্ণ হলেও এতটা গুরুত্বপূর্ণ নয় যে এটা নিয়ে একদম মানে লিটমাস টেস্ট বা অ্যাসিড টেস্টের মতো জায়গায় আছে। আমি তীর্থঙ্করের কাছে আসবো। আমি উপনির্বাচনের আমরা রায় নিয়ে কথা বলছি, কিন্তু যেরকমটা আপনারা প্রত্যেকেই বলছেন যে উপনির্বাচন কোনো এখন সেরকম ভাবে ফ্যাক্টর নয়, উপনির্বাচন খুব বেশি কিছু পরিবর্তন আনবে না। তবে যদি সামগ্রিকভাবেও দেখি, বা উপনির্বাচনে তো বামেরা ভালো করছেই না, সামগ্রিকভাবে কোথায় রয়েছে বামেরা? তারা কি ঘুরে দাঁড়াবে? প্রথম কথা হচ্ছে উপনির্বাচনে আমরা কেউ আশাও করিনি যে বিশাল কিছু পরিবর্তন হবে। ওরা বলল 3টে সিট, আমার এই স্মরণে আসছিল 1982 সালে আমরা 5 বছর মাত্র বামফ্রন্ট সরকার হওয়ার পরে একটি উপনির্বাচনে আমাদের প্রার্থী পরাস্ত হয়েছিল কংগ্রেসের কাছে। সুতরাং এরকম আছে দু একটা ইনস্ট্যান্স, কিন্তু সাধারণভাবে উপনির্বাচনের ট্রেন্ড থাকে শাসক দলের পক্ষে। শাসক দলের বিরুদ্ধে গিয়ে মানুষ উজিয়ে ভোট দিয়ে আসে এমনটা খুব একটা হয় না। আর একটা হয়েছিল বিধানচন্দ্র রায়ের সময়, সিদ্ধার্থ শঙ্কর রায়কে তৎকালীন বামপন্থীরা সমর্থন করে তখন একটা বিদ্রোহী কংগ্রেস হওয়ার ব্যাপার হয়েছিল। সে অনেক কাল আগেকার কথা, 50-এর দশক 60-এর দশক সময়। বিপ্লবী বাংলা কংগ্রেস না, বিদ্রোহ করেছিলেন, সেসব ব্যাপার আছে। বিধান রায়ের সাথে একটা গন্ডগোল হয়েছিল ওনার, তখন আমাদের তৎকালীন বাম ফ্রন্ট আর কি, তখনকার সোশ্যালিস্ট পার্টি নিয়ে ইতিহাসের রাজনৈতিক ইতিহাসের ছাত্র হিসেবে আমরা যেটুকুনি জানি। এখন সে সময় সিদ্ধার্থ শঙ্কর রায় জিতেছিলেন, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু আর তখন এই কালচারটাও ছিল না, এইভাবে ভোট দখল বুথ দখল হেনা টানা ছিল না। আমি আপনাদের এখানে ঘুরে দাঁড়ানোর কথা, ঘুরে দাঁড়ানো কি হিসাবে দেখাবেন? ঘুরে দাঁড়ানোর প্রয়াস তো আমরা নিচ্ছি গণ আন্দোলনের মধ্য দিয়ে। গোটা দেশ রাজ্য জুড়ে মব লিঞ্চিং চলছে, গোটা রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী একরকম কথা বলছেন, তৃণমূলের রাস্তায় নেমেছে, তারা পথে নেমেছে এর বিরুদ্ধে। বামেরাই তো পথে নেমেছে, আর কে পথে নেমেছে? সেদিনকে আপনাদের থেকে হাতখানেক দূরত্বে কর্পোরেশনের অভিযান হয়েছে হকার উচ্ছেদের প্রতিবাদে, বড় অভিযান, এবং সেখানে তারা আটকেছে, আমরা গন্ডগোল করিনি। বিশাল বড় সমাবেশ হয়েছে, বিভিন্ন জায়গাগুলোতে অঞ্চল ভিত্তিক সমাবেশ হচ্ছে, আপনাদের চ্যানেলে নিশ্চয়ই দেখিয়েছে। আপনাদের বিভিন্ন থানাগুলোতে যাওয়া হচ্ছে, এই মাঠ দখলের বিষয় নিয়ে মুভমেন্ট হচ্ছে সব জায়গায়। রবীন্দ্র সরোবরে বিজ্ঞান আন্দোলনের কর্মীরা, পরিবেশ কর্মীরা তারা গেছিল, এবং তারপরে টেস্ট ইয়েতে হয়েছে, এসব হচ্ছে। তার পরবর্তীকালে অন্যরাও ছিলেন সেখানে, বিশিষ্ট জনেরা মর্নিং ওয়াক করেন বলে বোধহয় কোর্ট সেখানে স্থগিতাদেশ দিয়েছে। কি করবে না, সেখানে একটা সেলিব্রিটি লিগ চালু হবে। এদিকে ওটা জাতীয় উদ্যান, ইউপিএ আমলে ঘোষিত, এবং এই যে এখন যে ইন্ডিয়া চলছে তারাও কিন্তু স্বীকৃতি দিয়েছে এটা জাতীয় উদ্যান হিসাবে। এখানে ওইভাবে নির্মাণ করা যায় না, রাজ্য সরকার জানতো না। পরিবেশ ধ্বংস করে দিচ্ছে, 300 বছরের পুরনো চার্চের জমিকে বলছে কাগজ কোথায়? তো খোঁজ করুক, খোঁজ করলেই পাওয়া যাবে কাগজ। ওদের কার মধ্যে কি বিপদ না বিপদ, তার মধ্যে কাউন্সিলর ঢুকবে কেন? জমি বিক্রি করার কাজ কাউন্সিলরের নাকি? যাই হোক, এইসব আছে, অজস্র ক্ষোভ আছে মানুষের। বাজারে টাস্কফোর্স ঘুরে বেড়াচ্ছে, জিনিসের দাম বাড়ছে, হঠাৎ করে মুখ্যমন্ত্রী বললেন বলে টাস্কফোর্স বাড়লো। সুতরাং ক্ষোভ নেই তা না, বামপন্থীরা এর মধ্যে রয়েছে, বামপন্থীরা গণ আন্দোলনের কথা বলছে। উপনির্বাচনের ক্ষেত্রে আমরা বিরাট কিছু অপ্রত্যাশা করিনি। আপনাদের চ্যানেলে সেদিনকে আপনিই ছিলেন সঞ্চালিকা, আমরা ছিলাম এই প্যানেলের মধ্যে, আমি ছিলাম, সুমন ছিল, বিজেপির প্রতিনিধি ছিলেন অন্য একজন, আর প্রীতম বোধহয় ছিল, আর তৃণমূলের বসুন্ধরা ছিল। তখন কিন্তু বারবার আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম, আপনাদের প্রতিনিধি বলছেন, এবং তার সাথে হচ্ছে মানিকতলার ক্ষেত্রে, মানিকতলায় তৃণমূলের কোনো কিসের ভয় বলুন তো? মানিকতলা বাম আমলে আমরা হেরেছি, শ্যামল চক্রবর্তীর মতন প্রার্থী হেরেছে। মানিকতলা বামপন্থীদের একেবারে ঘাঁটি এমনটা বলা যায় না, কিন্তু সেখানে যেভাবে দখল হলো, চারটের কোথাতেও ভয় নেই। একটা জায়গায় যেভাবে দখল হলো, এটা কি গণতন্ত্রের পক্ষে ভালো জিনিস হলো? আমি আপনাকে স্পেসিফিক্যালি বলছি, রায়গঞ্জের 5টা গ্রাম পঞ্চায়েতের 4টে গ্রাম পঞ্চায়েতে ভোট মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে রায়গঞ্জ শহরে। ফিরছি, আলোচনায় ফিরবো, প্রতি মুহূর্তের আপডেট নিয়ে